প্রথমে সোডিয়াম ক্লোরাইড নিতে হইব, নিয়ে তার মধ্যে দিব পানি, পানি দিয়ে সম্পৃক্ত করব। সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে কি, একটা দ্রবণে যে দ্রাবক থাকে ওই দ্রাবক ঠিক যতটুকু পরিমাণে দ্রব্য দ্রবীভূত করতে পারে তাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ কাকে বলে আবার বলি, একটা দ্রবণে দ্রাবক যতটুকু দ্রব্য দ্রবীভূত করতে পারে সে ঠিক ততটুকু দ্রব্য নিলে যে দ্রবণটা তৈরি হয় সেটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। এই জন্য শরবত গুললে দেখবে যে কি তোমরা অনেকগুলা চিনি আছে, যত লাড়া দাও না কেন ওই চিনি গুলা কি হয় না আর ওই শরবতে গলে না। কারণটা কি, যতটুকু শরবতের মধ্যে চিনি যতটুকু গোলার কথা ততটুকু গলে গেছে আর বাকিগুলা গলবে না, কারণ ওইটা ধারণ ক্ষমতা পানির একটা দ্রাবকের একটা ধারণ ক্ষমতা আছে, ওইটার উপর নির্ভরশীল হয়। আবার গরম করলে আবার বেশি দ্রবীভূত হয়, তখনও অন্য আরেকটা ঘটনা ঘটে। এটা আমরা কি করলাম, সোডিয়াম ক্লোরাইডের পানিতে গুলে তার সম্পৃক্ত দ্রবণ তৈরি করলাম। সম্পৃক্ত দ্রবণ তৈরি করার পরে তার মধ্যে অ্যামোনিয়া গ্যাস নিব। এরপর এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস নিয়ে আবার সম্পৃক্ত করব দ্রবণটাকে, অ্যামোনিয়া গ্যাস চালিয়ে এরপরে অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত করা হলো। এরপরে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে অ্যামোনিয়া সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইডে অ্যামোনিয়াম সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে প্রবাহিত করলে প্রথমে কি উৎপন্ন হবে, প্রথমে কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া গ্যাস, পানি, এইগুলা বিক্রিয়া করে হবে অ্যামোনিয়াম বাইকার্বনেট। অ্যামোনিয়াম বাইকার্বনেট উৎপাদন হবে। এই পরবর্তীতে অ্যামোনিয়াম বাইকার্বনেট খাবার লবণের সাথে বিক্রিয়া করে হবে সোডিয়াম বাইকার্বনেট। তখন কি হয়ে যায়, আর অ্যামোনিয়ামটা এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম এই ক্লোরাইড উৎপাদন করে। এই হচ্ছে খাবার সোডার প্রস্তুতি। বইটা বাই করো, আজকে অধ্যায়টা আস্তে আস্তে শেষ করব। এরপরে বেকিং সোডাকে বিক্রিয়া পাত্র থেকে পৃথক করে তার সাথে টার্টারিক অ্যাসিড মেশানো হয়। টার্টারিক অ্যাসিডের সংকেত হচ্ছে C6H5 আর C4H6O6, টার্টারিক অ্যাসিডের সংকেত। এবার এটার সাথে কি মিশাতে হবে পরবর্তীতে, টার্টারিক অ্যাসিড C4H6O6। হ্যাঁ, আগে উপরে যতটুকু পড়াইছি বুঝাইছি এতটুকু দেখো। এর পরবর্তীতে কি করব, টার্টারিক খাবার সোডার মধ্যে টার্টারিক অ্যাসিড মিশাইলে কি হয় দেখো।
কার্বনেটের মধ্যে টার্টারিক অ্যাসিড মেশাবো, মিশাইলে হবে সোডিয়াম টার্টারেট উৎপাদন হবে। সোডিয়াম টার্টার উৎপাদন হবে, এইখান থেকে কি হইব, দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে, বের হয়ে এলে C4, সোডিয়াম হবে এখানে দুইটা, হাইড্রোজেন হবে চারটা, অক্সিজেন হবে কয়টা, ছয়টা। এটা সব আরে হাইড্রোজেনটা আগে দিয়ে দাও, C4H4 সোডিয়াম, এই দুইটাই অক্সিজেন ছয়টা, এটার নাম হচ্ছে সোডিয়াম টার্টারেট। এরপরে এখানে যে কার্বনেট আছে, কার্বনেট থেকে উৎপাদন হবে কি, কার্বন ডাই অক্সাইড। এরপরে এইখান থেকে যে দুইটা হাইড্রোজেন বের হইছে আর এখান থেকে অক্সিজেন মিলে হবে কি, এই পানি। গ্যাস বিক্রিয়ার সময় একটা ধারাবাহিকতা থাকে, জলীয়, পানি মানে মেইন উৎপাদ এখানে, তারপরে পানি আর গ্যাস, মানে তরল জাতীয় আর গ্যাস সবসময় লাস্টে বসে। যদি একটা মাত্র গ্যাস হয় সবসময় এটা লাস্টে লেখে, এই জন্য যত বিক্রিয়া দেখবা কার্বন ডাই অক্সাইড এগুলো শেষে লেখা আছে। তাহলে এটা যেটা উৎপাদন হয়েছে সেটার নাম হচ্ছে সোডিয়াম টার্টারেট। বিক্রিয়াটা কিভাবে মনে রাখবা, এই বিক্রিয়াটা টার্টারিক অ্যাসিড থেকে দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে, বের হয়ে গেল আর চারটা হাইড্রোজেন থাকে, ওই দুইটা হাইড্রোজেন জায়গা মধ্যে সোডিয়ামে দখল করছে, দুইটা সোডিয়াম, কারণ হাইড্রোজেনের যোজনীয় এক, সোডিয়ামের যোজনীয় এই এক। এরপরে দেখো কার্বন ডাই অক্সাইড আর কার্বনেট আছে, দেখে কার্বন ডাই অক্সাইড হইছে, তোমরা এটা আগে বুঝাইছে। আর এখানে হাইড্রোজেন দুটো আর এখানে আরেকটা অক্সিজেন থাকে, ওই অক্সিজেন মিলে কি হলো, পানি হলো। এবার এটা হচ্ছে বেকিং সোডা। এবার এটা কি হয়, এই যে কার্বন ডাই অক্সাইড এটা কি করে, কেক ফুলাতে কেকটাকে এটা মিষ্টি করে এটা ভিজা রাখে, এটা ফুলায়, কেকের মধ্যে দিলে বেকিং করলে এটা কি করে, কেককে ফুলায়, মানে ইয়া করে, মানে সাপ সৃষ্টি করে, এটা তো ভিজা রাখে, এটা ফুলায়। তাহলে জায়গাটা পাবো। হ্যাঁ, তারপরে দেখো পাউরুটি, কেক ফুলানো না শিখছি, তাহলে পাউরুটি কিভাবে ফুলায়। পাউরুটি ফুলে হইছে ইস্ট ব্যবহার করে। পাউরুটি যখন ময়দাটা তৈরি করে তখন তার সাথে কিছু পরিমাণ ইস্ট ব্যবহার করে, তখন ইস্টের অবাধ শ্বসন ঘটে। অবাধ শ্বসনের কারণে যে কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয়, এই কার্বন ডাই অক্সাইডে পাউরুটিকে ফুলায়। তো কিছু নির্দিষ্ট আকৃতি পাওয়ার পরে এই পাউরুটিটাকে আবার কি করে, বেকিং করে, বেকিং করলে ইস্টগুলা মারা যায়, তখন ফোলাটা বন্ধ হয়ে যায়। তাহলে কেক ফুলানো আর পাউরুটি ফুলানোটা এটা ফরওয়ার্ড ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা এক লাফ দিয়ে চলে যাই, আমরা সাবানের মধ্যে চলে যাই। এর মধ্যে পড়াইছি সাবান এবং ডিটারজেন্ট আছে, মনোযোগ দিয়ে করবা। সাবান কি, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। সাবান, সাবানের সংকেত C17, H35, COO হতে পারে, বা C17, H35,
সি ডাবল ও পটাশিয়াম হইতে পারে। এখন আমি সংজ্ঞাটা কি বলছি, সাবান হইছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ হচ্ছে সাবান। এখন আমরা জানি সাবান হচ্ছে ক্ষারধর্মী। এখন কে ব্যাখ্যা করতে পারবা যে সাবানটা যে ক্ষারধর্মী, কেন ক্ষারধর্মী? সংজ্ঞাতে লেখা আছে সোডিয়াম বা পটাশিয়াম লবণ, কিন্তু এটা কেন ক্ষারধর্মী কে বলতে পারবা? কারণ দেখো এটা হচ্ছে জৈব অ্যাসিড দুর্বল, আর সোডিয়াম যেটা হচ্ছে ক্ষার, সোডিয়ামের ক্ষারটা হচ্ছে সবল ক্ষার। এই সবল ক্ষারের কারণে এই সবল ক্ষার, দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়ায় যে লবণ উৎপাদন হয় সেটা হচ্ছে কি ক্ষারীয় লবণ। আর যদি এটা সবল অ্যাসিড আর এটা দুর্বল ক্ষার হইতো তাহলে এটা অম্লীয় লবণ। আর দুটোটা দুর্বল হলে নিরপেক্ষ, দুটোটা সবল হলেও নিরপেক্ষ হয়। আসসালামু আলাইকুম। এবার আসো সাবান কিভাবে প্রস্তুত করব আমরা। সাবানের প্রস্তুত দেখো। সাবান প্রস্তুত হচ্ছে আমরা তেল বা চর্বি নিব। যদি তরল হয় তাহলে এটা তেল হবে, আর যদি এটা কঠিন হয় তাহলে এটা চর্বি হবে। তেল বা চর্বির সংকেত সি ডাব সি CH2 C17 H35 COOH এরপরে CH C17 H35 COOH CH2 C17 H35 COOH। এটা হচ্ছে সাবানের সঙ্গে মানে তেল বা চর্বির সঙ্গে। এটা তেল বা চর্বি। তেল কখন হবে? যদি তরল হয় তেলের সঙ্গে, আর যদি কঠিন হয় তাহলে এটা চর্বি। এটার সাথে যদি আমরা ক্ষার মিশাই, সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাইলাম, এই ক্ষারটা মিশাইলে এটা কি হবে? এইভাবে ভেঙে যাবে। এখন দেখো তোমরা যে এখানে যে 2 আর H এটা কেন হয়েছে এটা আগে ব্যাখ্যা দিই। কার্বনের যোজনী হচ্ছে 4, কার্বনের যোজনী 4, একটা যোজনী নিচের কার্বনের সাথে গেছে, আরেকটা যোজনী C17 ওইটার সাথে গেছে, তার আর দুইটা যোজনী বাকি আছে, তো এইজন্য দুইটা হাইড্রোজেন। মধ্যখানে হাইড্রোজেন একটা কেন? একটা কেন? কারণ এই একটা যোজনী গেছে C17 এই অংশের সাথে, আরেকটা যোজনী গেছে নিচের কার্বনের সাথে, আরেকটা যোজনী আছে ওই যোজনীটা হচ্ছে H, আর এটা তো উপরেরটার মতই হবে C17 দুইটা আছে এইজন্য দুইটা H। এই কারণে প্রথমেও CH2 শেষেটাও CH2 মধ্যখানে আছে কি CH। এটা মাথায় রাখো। এবার যখন আমরা ক্ষার মিশাবো, ক্ষার মিশালে বিক্রিয়া করবে, মধ্যখান দিয়ে বরাবর ভেঙে যাবে, ভেঙে গিয়ে হবে CH2 CH CH2। এবার এটাও তো ভেঙে যাবে, এই OH এইখানে যুক্ত হবে OH OH, এটার নাম হচ্ছে গ্লিসারিন। এই গ্লিসারিন উৎপাদন হলো। এরপরে বাকি তিনটা অংশ দেখো সমান, এই অংশটা সমান। এরপরে তাহলে এই অংশটা পুরোটাকে
C17H35 C-double-O-N একটু দাঁড়াও স্যার কি কোথাও কি ভেজাল লাগাইলাম এটা হচ্ছে সংকেত এরপরে এইটার সাথে সোডিয়ামটা যুক্ত হইব সোডিয়ামটা যুক্ত হওয়ার সময় কি হইব C17 এটা C.H35 তারপরে হইছে C-double-O দিয়ে ওই এরপরে যে একটা তাদের যোজনী খালি হইছে ওইখানে সোডিয়ামটা বসবে দেখো তেল বা চর্বির সঙ্গে যেটা এর আগে একটা বুঝতেছি হ্যাঁ এরপরে দেখ এটা হইছে সাবান লেখো বিক্রিয়াটা লিখো এবার লেখার পরে দেখো তোমাদের বইয়ে কিভাবে আছে লেখা হচ্ছে এটা না স্যার একটু স্যার শেষ এটা হচ্ছে একটা নির্দিষ্ট সাবান এবার তো সাবান তো অনেকগুলো আছে ওইটা কি ব্যবহার হইব তোমাদের বইয়ের আলোকে বিক্রিয়া দেখো CH2 CH CH তারপরে OCOR 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 এটাকে তোমরা এইভাবে লিখতে পারতা OCOR টা এইভাবে লেখা যায় C-double-O-R এইভাবে লিখতে পারবা এই জায়গাটাকে এই জায়গাটাকে ওইভাবে লেখা যায় এরপরে দেখো এটার সাথে এটা যোগ করলে এটা উৎপাদন হবে এবার এই জায়গাটা এসে কি হবে আর C-double-O-N ও লেখা যায় আবার তোমাদের বইয়ের মতো লেখা যায় সি লেখা উপরে একটা অক্সিজেন তুলে দিলাম এদিকে একটা অক্সিজেন এই সোডিয়াম এটা হচ্ছে কার্বনিক সংকেত এইভাবে থাকে এটা হচ্ছে সাবান তবে এখানকার ক্ষেত্রে যেটা করতে হইব এখানকার ক্ষেত্রে যেটা করতে হইব লিখতে হইব এইখানে R equal হচ্ছে Cn is twice n plus 1 n এর মান n equal হচ্ছে 12 থেকে কত 18 হ্যাঁ তাহলে আমরা লরাইল অ্যালকোহল ডিটারজেন্ট প্রস্তুত করতে গেলে আমাদের লাগবে লরাইল অ্যালকোহলের সংখ্যা হচ্ছে কার্বন হইব 12টা আছে এখানে কার্বন 12 হলে কি হইব C12 অ্যালকোহল বানাবো তো অ্যালকোহল বানাতে 12 দুগুণ হচ্ছে 24 এক হচ্ছে 25 OH এটা হচ্ছে লরাইল অ্যালকোহলের সংখ্যা
এটা তোমাদের বইয়ে যেখানে দিচ্ছে আণবিক সংকেত দিচ্ছে এরকম C12 H26O এইভাবে দিছে। তাহলে এটার নাম হচ্ছে লরাইল অ্যালকোহল। লরাইল অ্যালকোহল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। লরাইল অ্যালকোহলটা যে বইয়ে যেভাবে দিচ্ছে বিক্রিয়া সেইভাবে দিই। H26O সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি উৎপাদন হবে? লরাইল সালফেট উৎপাদন হবে। C12 H26SO4 এই অক্সিজেন আর হাইড্রোজেন গিয়ে কি হবে? পানি হবে। পরবর্তীতে লরাইল সালফেটটা কি করবে? C12H26SO4 এটা বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ডিটারজেন্ট উৎপাদন করবে। তাহলে ডিটারজেন্ট উৎপাদন করার সময় এখানেও পানি উৎপাদন হবে। এবার দেখো পানি উৎপাদন করতে কি হইছে এখানে? অক্সিজেন দুই এখানে আছে তো অক্সিজেন একটা পাইলাম, হাইড্রোজেন একটা, আরেকটা হাইড্রোজেন দরকার না? আরেকটা হাইড্রোজেন এখান থেকে নিয়ে যাবে। তাহলে এইখান থেকে যদি একটা হাইড্রোজেন নিয়ে যায় তাহলে কি হয়? C12 হয়, H25 হয়, তারপরে SO4Na। এটা হচ্ছে কি ডিটারজেন্টের সংকেত। দেখো বিক্রিয়াটা কেমনে মনে রাখবা? এখানে যে পানি উৎপাদন হয়েছে, পানি উৎপাদন করতে গেলে এখান থেকে OH নিছে আর এখান থেকে একটা হাইড্রোজেন নিছে, একটা হাইড্রোজেন কমে গেছে আর সোডিয়াম তারপরে এটার সাথে বসে গেছে, শেষ। এটা হচ্ছে কি ডিটারজেন্ট। ডিটারজেন্টের ফরওয়ার্ড। এবার ডিটারজেন্টের বিভিন্ন এক এক রকমটার মধ্যে এক এক দেখো না এক একটা এক এক রেট থাকে। তাহলে এখন পানিতে দ্রবীভূত করি সাবান C17 H35 COONA। পানিতে দ্রবীভূত করলে এটা দুটো অংশ ভাগ হয়ে যায়, C17 H35 COON প্লাস সোডিয়াম আয়ন, আর ডিটারজেন্ট C12 H25 SO4Na পানিতে মানে জলীয় দ্রবণে H25 SO4 এটা মাইনাস প্লাস সোডিয়াম আয়ন। পানিতে দিলে সাবান এবং ডিটারজেন্ট দুটো আয়নে পরিণত হয়। এটা হচ্ছে সাবান আয়ন আর এটা হচ্ছে কি সাবানটা হচ্ছে নেগেটিভ আয়ন আর হচ্ছে কি সোডিয়াম আয়ন উৎপাদন হয়। এটাকে বলা হয় সাবানের আয়ন, এটাকে বলা হয় সোডিয়াম আয়ন। তো সাবানের আয়নের দুইটা প্রান্ত, এই প্রান্তটা নেগেটিভ, এই নেগেটিভ প্রান্তটা পানি কর্তৃক আকর্ষিত হয়, এই প্রান্তটা পানি কর্তৃক আকর্ষিত হয়। ডিটারজেন্টেরও SO4 এই প্রান্তটা পানি কর্তৃক আকর্ষিত হয়। তাহলে সাবান বা ডিটারজেন্টে যে প্রান্তটা পানি দেখো এর দুইটা প্রান্ত থাকে, এটা পানি আকর্ষণ দেখে এটা হাইড্রোফিলিক বলে। এই প্রান্তকে পানি আকর্ষণ হলে এই প্রান্তটাকে করে পানি বিকর্ষণ, পানি বিকর্ষী। যে প্রান্তটা পানি বিকর্ষী ওই প্রান্তটা তেল বা গ্রিজে কি হয়? দ্রবীভূত হয়। এবার তেল বা গ্রিজ কি? এই যে ময়লা ঘাম তৈলাক্ত পদার্থ মিলিয়ে একসাথে এক প্রকার ইয়ার মতো হয়, থকথকে পদার্থের মতো হয়, এটাকে বলা হয় তেল বা মানে গ্রিজ বলে এটাকে সোজা কথা। যে ময়লার মধ্যে কি কি থাকে? তেল আর ধুলাবালি এগুলা মিশিয়ে গ্রিজ জাতীয় এক প্রকার পদার্থ উৎপাদন হয়, সেটাই হচ্ছে ময়লাটা। এই ময়লাটার মধ্যে এই প্রান্তটা দ্রবীভূত হয়। দ্রবীভূত হলে কি হয়?
দ্রবীভূত হইলে মনে করো কাপড়ের ময়লা, এটা একটা স্তর ময়লা, এই তার সাইরপ মানে এই প্রান্ত দিয়ে কি হয়, সাবান বা ডিটারজেন্টের অণুগুলা যে আয়নগুলা চারিদিক থেকে পরিবেষ্টিত হয়ে যায়। এই যে গোল বৃত্ত, ওই বৃত্তগুলো হচ্ছে পানি কর্তৃক আকর্ষিত হয়, আর যে সরল রেখার মতো দিছি ওইটা পানি কর্তৃক বিকর্ষিত হয়, কিন্তু তেল বা গ্রিস কর্তৃক এই সরল রেখাগুলো আকর্ষিত হয়। এবার যখন আমরা দিই লাড়া দিলে ময়লাটা যখন কাপড় থেকে আস্তে আস্তে যত আলাদা হইব, সাবান তার চারিদিক থেকে পরিবেষ্টন করে ফেলবে। এইভাবে একটা সময় সম্পূর্ণ ময়লাটা যখন এখান থেকে আলাদা হইব, তার চারিদিক দিয়ে সাবান এরকম একটা বলয় সৃষ্টি করে ফেলে। এই বলয় সৃষ্টি করার কারণে এই সাবানটা কি করা হয়, একটা বলয় সৃষ্টি হওয়ার কারণে এই যে ময়লাটা কি হয়ে গেছে, কাপড় থেকে আলাদা হয়ে গেলে পুনরায় আর কাপড় এটা লেগে যায় না। বাস এইটা সাবান এবং ডিটারজেন্ট পর্যন্ত তোমরা ভালো করে পড়ো, আর সামনে যাইতেছি না। সাবান এবং ডিটারজেন্ট উপকার অপকারটি পড়ো। আচ্ছা, ফিজিক্সে কি খবর তোমাদের? দেখি ফিজিক্সে আছে কাজ দিয়ে তোমরা কি অবস্থা, কাজ করবে এখন? সাধারণ গণিত অবজেক্টিভ কিন্তু কঠিন আছে, ভালো করে পড়বা কিন্তু। আচ্ছা, সহজ একটা দিন। হ্যাঁ, এটা তুলো রূপ বের করো। হ্যাঁ, তাড়াতাড়ি তুলো রূপ বের করো। স্যার বোর্ড দেখা যায় না। এবার দেখা যায়নি? জি স্যার। স্যার বোর্ড দেখা যায় না তো। কার স্পিকার অন, কার স্পিকার বন্ধ করো। আচ্ছা, আরেকটু বাড়াই দিই। কত হয়েছে? স্যার 20 সম। 20 আসছে। হ্যাঁ, দেখো কেমনি 20 আসছে। যারা পারো না, আগে তো আমরা এটাকে সমান্তরালে বাইর করব। 1/rp
R3 প্লাস R2, R3 এর মান হচ্ছে 1/10 আর R2 এর মান হচ্ছে ইনফিনিটি। 1/infinity বা সামথিং বাই ইনফিনিটিভ এর মান কিন্তু সামথিং বাই ইনফিনিটিভ এর মান কিন্তু 0, তো ওইটার মান 0 কে হয়ে গেল। তারপরে তো 0 তো বাদে 1/10, এবার এটাকে উল্টায় ফেলো, উল্টাইলে 10 হয়। এরপরে দেখো তাহলে কি করব, তারপরে যে RS R1 প্লাস R3 প্লাস R4, R4 এর মান তো 0, এরপর তোমরা এবার তুল্য রোধ বের করো। প্রথম এক নাম্বার আছে তুল্য রোধ বের করো। স্যার 10 হইছে। কত আছে? স্যার 10। হ্যাঁ, কারা কারা পারছো? সবাই পারছো নাকি? কত 23 আসছে? না স্যার 10, 10, 10, 10। 10 হ্যাঁ 10 আসবে। কিভাবে 10 দেখো, আমাদের রেজাল্টটা কি, এটা তো এখানে গেছে, আর এই লাইনটা এখান থেকে এখানে আসছে, তারপর এখানে ধরা হয়েছে, তাহলে দুটার পরিবর্তে একটা ব্যবহার করব। তো এইখানে আচ্ছা আমি একটু নাম্বারিং করি। এইটা হচ্ছে R1। হ্যাঁ দেখো ভালো কথা, এই যে সৃজনশীলে আসলে আমি এখানে কিন্তু R1 R2 কোনটা দিই নাই, যেহেতু আমি দিই নাই তুমি চিত্র আঁকতে হবে। কিন্তু এটা বর্তনীর ক্ষেত্রে যদি রোধগুলোর মান প্রশ্নের মধ্যে ডিফাইন করে না দেওয়া থাকে, এটা কি এটা কি ওইটা কি ওইটা কি না দেওয়া থাকলে তোমরা
খাতা উত্তর লেখার সময় খাতার মধ্যে চিত্র এঁকে তারপরে তোমরা দেখাই দিল কোনটা R1 কোনটা R2 এই দিলাম এটা। এবার দেখো এখানে R1 R2 এর তুল্য রূপ RS R1 প্লাস R2 তাহলে কত হইব 5% এবার R1 এবং R2 এর পরিবর্তে একটা রুট হয়ে গেছে 10 কিন্তু এই RS টা ওই 10 টা আর এখানে R3 টা হচ্ছে সমান্তরাল যুক্ত তখন হইব RP 1/RS প্লাস 1/R তাহলে কি হলো 1/10 1/10 তখন আর পেটে ক্যালকুলেশন করে কাজ করলে তোমরা 5 পেলে পাওয়ার 4 এবার এইখানে পুরাটার পরিবর্তে যেটা হচ্ছে সেটা আরপি ওইটার সাথে R4 শ্রেণীতে যুক্ত তখন R ইকুয়াল হইব RP যোগ R4 সমান সমান হইব 5 যুক্ত করলে 10 হ্যাঁ হয়ে গেল। এবার তোমাদেরকে এ এবং বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো। হ্যাঁ বিভব পার্থক্য বের করো। এডি বিই এই দুটার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করব আমরা। হ্যাঁ বিভব নির্ণয় করো। হ্যাঁ দেখো এডি আর বি এর দুই প্রান্ত বের করতে গেলে বিভবের পার্থক্য বের করতে গেলে ডি প্লাস আই আর লাগে। তো ওই এডি এখানে আর ভিডিও ধরতে পারবা অথবা আর কি ধরতে পারবা তোমরা তার এখানে পুরাটা তো রূপ কত আসছে পুরাটা ধরতে পারবা পুরাটা কত আছে 5 এটাও দেখতে পারবা। এবার দেখো ভোল্টেজ কত এখানে দেখো আর তড়িৎ প্রবাহটা লাগবে আমাদের তড়িৎ প্রবাহটা কত আর শুধু আমরা R3 দিয়ে বের করব মানে 10 দিয়ে বের করব কিন্তু আমার এখানে তড়িৎ প্রবাহটা লাগবে আমার তড়িৎ প্রবাহটা কত এটা লাগতেছে। এবার তড়িৎ প্রবাহ বের করব কিভাবে তো এই তড়িৎ প্রবাহকে বের করব এই I এইখানে আসে এখানে আসা দুটা ভাগে ভাগ হয়ে যায় এটা একটা ভাগে যায় এটা একটা ভাগে যায়। এখন এই দুটা ভাগের তড়িৎ প্রবাহটা বের করব আমরা দুটা ভাগের তড়িৎ প্রবাহটা কিভাবে বের করব তড়িৎ প্রবাহ 1.5 তাহলে আমরা প্রথম বাইর করব এই পুরাটার ভোল্টেজ বাইর করব পুরাটার বিভব পার্থক্য পুরাটার বিভব পার্থক্য কত V স্কয়ার I R H P এই পুরাটার ও ইয়া রুট হচ্ছে কত 5 ওইটা আর পুরাটার মধ্যে দিয়ে যাবে তো কারণ এটা এই ডিফারেন্সটা ভাগ হয়ে যাবে এখানে ভাগ হয়ে যাবে এখানে মনে I1 হলে I2 হবে আমরা এখন I1 বের করব I1 বের করতে গেলে আমাদের লাগবে ভোল্টেজ লাগবে এই ভোল্টেজ বের করার আগে আমরা আগে একটা পুরাটা রোধ বের করছি আমরা এটা তাহলে পুরাটার I হচ্ছে এইটা পুরাটার আইটা নিয়ে নাই দুটোটা দিয়ে যেটা যায় এটা যোগ করলে হয় এটা। এবার এই দুটার কারণে আমরা যদি মান বসাই I এর মানটা আমাদের মেইন I তো হচ্ছে 1.5 আর RP বাইরে 5 কত হয় 7.5
ভোল্ট, মানে এটা পুরাটার বিয়োগ পার্থক্য হচ্ছে 7.5 ভোল্ট। এবার তাহলে আমরা এখানে এটাও 7.5 ভোল্ট বলতে পারি। কিভাবে বলতে পারি আমি বলি, এই জায়গা আর এই জায়গা কোনটা সমান্তরালে, যেহেতু দুটো সমান্তরালে দুই জায়গার সমান্তরালে যুক্ত থাকলে দুই প্রান্তের বিয়োগ পার্থক্য একই থাকে। তাহলে যেহেতু এখানে আমরা বের করছি V = I আর V, তাহলে এটা A D এর ভোল্টেজ হবে, আবার এখানে মানে কি পুরো A B C D এর ভোল্টেজ হবে। দেখো A D এর বিয়োগ পার্থক্য হবে, আবার এই পুরাটারও বিয়োগ পার্থক্য হবে, কিন্তু বিয়োগ পার্থক্যটা এটা 7.5 এখানে সব ভাগ হয়ে গেছে। আবার বলি এই জায়গা সমান্তরালে যুক্ত, তো তাহলে এটা তুলনা দিয়ে আমি প্রবাহ I দিয়ে যদি আমরা ভোল্টেজ বের করি তাহলে A D এর ভোল্টেজ হবে। কিন্তু যদি বলে BC এর ভোল্টেজ CD এর ভোল্টেজ হয় তাহলে এটা হবে না, এটা অন্যভাবে বের করতে হবে, কারণ এখানে AD-টা সমান্তরালে আছে। এবার DE এর ভোল্টেজ বের করবা। DE এর ভোল্টেজ কি হবে? DE এর ভোল্টেজ বের করতে গেলে তো I কোণ কি হবে, এখানে ভাগ হবে দুটা ভাগে ভাগ দিয়ে নিয়ে যাবে, দেওয়ার পরে এখানে মিল করব, আবার I ওই I আছে 1.5 ভোল্ট, আর আছে কত এত, তাহলে ভোল্টেজটা করব। হ্যাঁ, এবার ভোল্টেজটা বের করব। তাহলে ওইখানকারটাও ভোল্টেজ হবে কত, VDE, ওই ভোল্টেজটাও হবে আমাদের I আর 5 আর 4, তাহলে তো একই কথা 1.5 8.5 7.5। এবার তোমরা এখানে I1 টা বাই করো তো, I1 টা কত হবে বের করো। I1 সমান I1 বের করতে হলে সূত্র V² IR, এটা I1 বের করতে গেলে এটাকে I1 বললাম, তারপরে এটা হইব R3, আর বিটা কি হইব, বিটা হইব অ্যাডিটিভ, তারপরে এখানে I1 সমান সমান হবে V অ্যাডিটিভ বাই R, V অ্যাড এর মান কত 7.5, আর 3 এর মান হচ্ছে 10.75 অ্যাম্পিয়ার। তাই এইভাবে ঘুরে ফিরে সার্কিটটাকে সহজভাবে বুঝতে পারলাম। এবার তোমাদেরকে বললো কি বিসি এর দুই প্রান্তের ভোল্টেজ আমি বিভব নির্ণয় করো, তখন কি করবা, তো ভোল্টেজ নির্ণয় করতে গেলে সূত্র আগে লিখবে V = R। তো বিসি যখন বলছে আমাদের কি লাগবে, বিসি বলছে I লাগবে, এখানে I জানি না, R জানি, R হচ্ছে কত এখানে R2,
আর জানি আমরা এখানে আর তো আবার জয়েন করবে লাইন কেটে গেলে। এবার I2 জানি না, আমার I2 দরকার। এবার I2 দুইটা ভাবে বাইর করা যায়। একটা ভাবে বের করতে পারবা I2 টা ওই ইয়ার থেকে I2 সমান সমান I মাইনাস I1 এইভাবে। আরেকটা বাইর করতে পারো এই দুটার তুল্যরূপ আর এই পুরাটার ভোল্টেজ বিভক্ত দেখে। দেখো আমাদের I2 ক্রিয়াটা I2 বের করার নিয়ম হচ্ছে I এর থেকে I1 দিব অথবা এই যে এটার তুল্যরূপ ব্যবহার করে আর এখানে পুরাটার বিভক্ত ব্যবহার করে যে তথ্য আসবে সেটা। আমরা এত গভীরে যাওয়ার দরকার না, I জানি আর এই পদ্ধতি যেটা কাছে সেটা জানি। 1.5 0.75 সমান সমান হচ্ছে 0.75 এম্পিয়ার। এবার আসো ডিসি সমান 0.75 গুণ 5। এত ভোল্ট। আবার সিডি এর ভোল্টেজ, সিডিটা বিসিডি কিনবো I2 দেখো পুরাটার জন্য একই, যেহেতু এইখানে R2 এবং R1 দুটো শ্রেণী, তাহলে তোমরা মধ্যে দিয়ে একই মাত্র তড়িৎ প্রবাহিত হবে। তাহলে সিডি এর ভোল্টেজ বের করতে গেলে কি হইব? সিডি এর ভোল্টেজ বের করতে গেলে হইব I2 R2 এটা R2 এটার কোনো কিছু নাম দিছি না স্যার? R3 ওরে এটা R1 ছিল একই মান, তখন R2 তাহলে I2 এর মান হচ্ছে 0.75 R2 এর মান 3.75। পরের প্রশ্ন হবে রোধ গুলাকে কিভাবে সজ্জিত করলে সারা আমরা করে। রোধ গুলাকে কিভাবে সজ্জিত করলে তড়িৎ প্রবাহের মান 1 অ্যাম্পিয়ার পাওয়া যাবে। দেখো রোধ গুলাকে কিভাবে সজ্জিত করলে তড়িৎ প্রবাহের মান 1 অ্যাম্পিয়ার পাওয়া যাবে। স্যার তড়িৎ প্রবাহের মানের পরে কি? তড়িৎ প্রবাহ স্যার প্রশ্নটা আরেকবার বলেন।
আলিফ এখান থেকে আসছে আমাদের কি কি দেওয়া আছে সব তথ্য লিখতে কি দেওয়া আছে 1.5 আর 1 দেওয়া আছে 5 আর 2 দেওয়া আছে 5 5 I হইছে 1 এম্পিয়ার এবার আমরা কি করব এটা ব্যবহার করে আর বের করব ই এবং আই ব্যবহার করে আর বের করব আমরা জানি ই সমান সমান আর ইয়া তাহলে আর সমান সমান হবে ই বাই আই ই হচ্ছে 15 ভোল্ট আই হচ্ছে 1 এম্পিয়ার 15 ওহম তাহলে রোধ গুলাকে এমন ভাবে সজ্জিত করতে হবে যাতে তুল্য রোধের মান তুল্য রোধের মান 1 এম্পিয়ার হয় আরে 15 ওহম হয় সুতরাং রোধ গুলোকে এমন ভাবে সজ্জিত করতে হবে যাতে তুল্য রোধের মান 15 ওহম হয় দেখি সাজাও তো তোমরা পারো কিনা তাহলে আমি তোমাদেরকে মনে হয় ওইখানে পড়াইছি যে রোদের সাজানো কতগুলো নিয়ম বলছিলাম যে কেউ যদি পারো কারণে থাকলে আমার হোয়াটসঅ্যাপে একটু নিয়মগুলো পাঠাইও তো এবার সাজা করবো আমাদের দেওয়া আছে চারটা দেওয়া থাকে আগে রাতে আমরা সাজাবো এক কাজ ছোট তিনটা যদি আমরা সমান্তরাল বড়টাকে দিলাম শ্রেণীতে ছোট তিনটা হয়েছে কত 5 5 5 তোমার কারণ এই তিনটা সমান্তরাল যুক্ত করলে 5 এর থেকে কম হয় কারণ সমান্তরাল যুক্ত করলে তুল্য রোধের মান এখানকার যেটা ছোট থাকবে তার থেকে কম 5 থেকে কম হলে তো 10 এর যুক্ত হবে না তাহলে কি করা যায় হবে না এটা তাহলে এইখানে যদি দুইটা 10 হলে তাহলে একটা চিন্তা করা যেত স্যার একটু মানকে পরিবর্তন করে হ্যাঁ এই দুইটা একটা 10 বানিয়েছে এবার মিলা
তাহলে 15 হইব কিভাবে দেখা চিন্তা করো এই দুইটারে যদি সমান্তরাল নিই সমান্তরাল নিলে 1/10 অঙ্ক রাফে করে দিই 1/10 করবে 2/10 1/5 ফুল পাইলে কত হয়ে যায় r = 5 তাহলে এরপরে দেখো তাহলে দুটো সমান্তরাল নিলাম তো এবার এইটা আর এইটা তিনটা শ্রেণীতে যুক্ত করে দিব আর তিনটা শ্রেণীতে যুক্ত হবে তিনটা শ্রেণীতে যুক্ত করলে যোগ হবে 5 5 আর 5 15 হয়ে যায় তাহলে এইটা একটা তখন তোমরা কি করতে হবে চিত্র আঁকতে হবে চিত্র আঁকি তারপরে দেখাবো তাহলে স্যার কি করছে এখানে বড় দুটাকে সমান্তরালে নিলাম এবার ছোট দুটাকে শ্রেণীতে যুক্ত করলাম তাহলে হয়ে গেছে এখানে অ্যামিটার দেওয়া লাগবে সাবি দেওয়া লাগবে কোষা সাবি লাগবে এটা হবে কত r2 r3 r4 আর এটা r1 r1 টা এই সামনে দিতে পারো এই দিকে দিয়ে দিতে পারো তাহলে হবে একই কথা এরকম এইটাও একটা হয় আরেকটা হয় কিভাবে এইখান থেকে এই দুইটা শ্রেণী পাঁচ দুইটা শ্রেণীতে নিব পাঁচ দুইটা যদি শ্রেণীতে নিই আর এস ইকুয়াল হইব 5 যোগ 5 10 এটার সাথে যে কোনো একটা নিব সমান্তরালে মনে করো সমান্তরালে এই আর এস এর সাথে সমান্তরাল নিলাম r2 তখন হবে 1/5 তখন এই r এর মান আসছে কত 5 তো এইটা আর বাকি একটা 10 থাকবে না ওইটা যদি শ্রেণীতে নিয়ে তাহলে হয়ে যায় কত 15 হয় দেখো এটার কোনো নিয়ম নাই এটা সম্পূর্ণ নিজের বুদ্ধি থেকে বাইর করে আনতে হইব কি এবার কি করছে স্যারে 5 দুটারে শ্রেণীতে নিয়ে তার সাথে আর 10 একটা সমান্তরালে যুক্ত করব তাহলে চিত্রটা এরকম 5 দুটা শ্রেণীতে তার সাথে 10 একটা সমান্তরালে যুক্ত করার পর তা আর কি বাকি থাকে আর বাকি থাকে 5 তো দুটা গেছে আর 10 একটা বাকি থাকে এই 10 এখানে 5 5 এই 10 তাহলে কাজ করে চিত্র আঁকবা তারপরে কি করবা ইয়ারা গান অঙ্কটা করে দেখাই দিবা যাক ঠিক আছে সবাই এইভাবে এই অধ্যায় অঙ্কগুলো একটু ছোট ছোট বোর্ডের গুলা